এসএসসি এমটিএস 2024-এর যে এক্সাম তার ডেট অ্যানাউন্স হয়ে গেছে। তোমরা আশা করি সকলেই জেনে গিয়েছো যে 30শে সেপ্টেম্বর 2024 থেকে এসএসসি এমটিএস পরীক্ষা স্টার্ট হচ্ছে। তো আমরা যদি দেখি আমাদের হাতে আগামী আর মোটামুটি 30টা দিন আছে, ঠিক আছে। তো এই মুহূর্তে আমাদের যেটা সবথেকে বেশি করা জরুরি সেটা হচ্ছে কি পিওয়াইকিউ করা, এসএসসির পিওয়াইকিউ করা আর প্র্যাকটিস সেট করা এবং তার সাথে মক টেস্ট দেওয়া, ঠিক আছে। তো দেখো প্র্যাকটিস সেট মানে এই নয় যে তোমরা যে কোনো প্রশ্ন করে নিলে। প্র্যাকটিস সেট মানে তোমাদেরকে যে প্রশ্নগুলো করবে সেগুলো অবশ্যই এসএসসি লেভেলের হতে হবে, কিংবা এসএসসির যে অন্যান্য পরীক্ষা তাছাড়া এমটিএস পরীক্ষা যেগুলো এসছে সেগুলোকেই তোমাকে প্র্যাকটিস করতে হবে। তার ফলে কি হবে, তোমাদের মক টেস্ট এবং প্র্যাকটিস দুটো একসাথেই হবে। দেখো ক্লাস একটু আস্তে আস্তে হবে, যদি কারো মনে হয় যে একটু স্পিড প্রয়োজন তাহলে অবশ্যই সেটা স্পিডটা বাড়ানো যায়, ইউটিউব থেকে তোমরা বাড়িয়ে নিও, ঠিক আছে। এরপর দেখো প্রথম প্রশ্নে আসি। ড্যাশ সংবিধান সংশোধনী আইন 2002 সব শিশুর জন্য কি করেছে, বিনামূল্যে এবং বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষার ব্যবস্থা করেছে, ঠিক আছে। পলিটির এটা একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, মনে রাখবে 86তম যে সংবিধান সংশোধন, ঠিক আছে, আমাদের সংবিধানের যে 86তম সংবিধান সংশোধন 2002 তার মাধ্যমে কি করা হয়েছে, তার মাধ্যমে শিশুদের জন্য, ঠিক আছে, 6 থেকে 14 বছরের শিশুদের জন্য বিনামূল্যে এবং মাধ্যমিক এবং বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা ব্যবস্থা করেছে। দেখো এই যে 86তম সংবিধান সংশোধন তার মাধ্যমে আমাদের সংবিধানে টোটাল দুটা জিনিস অ্যাড হয়েছে, ঠিক আছে। একটা ফান্ডামেন্টাল ডিউটি যুক্ত হয়েছে, একটা ফান্ডামেন্টাল ডিউটি বা মৌলিক কর্তব্য যুক্ত হয়েছে, তার সাথে যেটা যুক্ত হয়েছে একটা ফান্ডামেন্টাল রাইট বা মৌলিক অধিকার। তো ফান্ডামেন্টাল ডিউটি যেটা যুক্ত হয়েছে সেটা হচ্ছে 11তম ফান্ডামেন্টাল ডিউটি, এবং এখানে কি বলা হয়েছে যে 6 থেকে 14 বছরের যে শিশু আছে তাদেরকে প্রাইমারি এডুকেশন দেওয়া এটা আমাদের কর্তব্য। এবং ফান্ডামেন্টাল রাইটে কি যুক্ত হয়েছে, আর্টিকেল 21A, আর্টিকেল 21A, এবং এখানে কি বলা হয়েছে, এখানে বলা হয়েছে যে 6 থেকে 14 বছরের শিশুদের যে প্রাইমারি এডুকেশন, ঠিক আছে, প্রাইমারি এডুকেশন সেটা হচ্ছে কি এদের মৌলিক অধিকার। তাহলে কি আর্টিকেল 21A-তে বলা হয়েছে রাইট টু এডুকেশন ইজ আ ফান্ডামেন্টাল রাইট। এখানে তোমাদেরকে একটা জিনিস বলছি যেটা পরবর্তী ক্ষেত্রেও কাজে লাগবে, সেটা হচ্ছে এই যে ব্র্যাকেটের মধ্যে বড় হাতের যে এ আছে এটা যদি থাকে তার মানে বুঝে নেবে এটা কোনো রকম সংবিধান সংশোধনের মাধ্যমে যুক্ত হয়েছে, ঠিক আছে। তাহলে অ্যান্সার হচ্ছে 86তম সংবিধান সংশোধন। এরপর দেখো সংবিধান সংশোধন থেকে কয়েকটি গুরুত্বপূর্ণ তথ্য যেটা তোমাদেরকে জানতে হবে সেটা হচ্ছে সংবিধান সংশোধন বা কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট, ঠিক আছে, আমি সিএ লিখছি তোমরা বুঝে নিও। এরপর দেখো এটার আলোচনা আমাদের সংবিধানের ভাগ 20-তে করা হয়েছে। কত নাম্বার ভাগে, ভাগ 20, এবং আর্টিকেল নাম্বার যদি তোমাদেরকে জিজ্ঞেস করা হয় সেটা হচ্ছে আর্টিকেল নাম্বার 368। আর্টিকেল নাম্বার 368-এ সংবিধান সংশোধন নিয়ে আলোচনা করা হয়েছে। এবং সংবিধান সংশোধন কোথার থেকে আমরা নিয়েছি, সাউথ আফ্রিকার যে সংবিধান সেখান থেকে আমরা নিয়েছি। এটা হচ্ছে কি সংবিধান সংশোধনের বেসিক কয়েকটা জিনিস যেটা আমাদেরকে জানতে হবে। এরপর সংবিধান সংশোধন করার কয়েকটি মেথড আছে। কটি মেথড আছে, টোটাল 3টা মেথড আছে, ঠিক আছে। প্রথমত কি হয়, একটা সিম্পল মেজরিটির মাধ্যমে, সিম্পল মেজরিটি তার মাধ্যমেও সংবিধান সংশোধন হয়। আবার কিছু প্রকার সংবিধান সংশোধন আছে যেগুলোর জন্য স্পেশাল মেজরিটি দরকার, স্পেশাল মেজরিটি দরকার। আবার কিছু কিছু আছে যেটাতে স্পেশাল মেজরিটি তো দরকারই, স্পেশাল মেজরিটি দরকার, কিন্তু তার সাথে আরও একটা জিনিস দরকার, সেটা হচ্ছে আমাদের টোটাল যতগুলো রাজ্য আছে তার 50%-এর অনুমতি চাই, 50% অফ স্টেট এদের অনুমতিও চাই। দেখো সংবিধান সংশোধন আমাদের কোথায় হয়, পার্লামেন্টে হয়। সংবিধান সংশোধন করার অধিকার কার আছে, পার্লামেন্টের আছে বা আমাদের সংসদের আছে। তো এখানে 3 প্রকারের সংবিধান সংশোধন হয়, একটা হচ্ছে সিম্পল মেজরিটি, একটা হচ্ছে স্পেশাল মেজরিটি, আর একটা হচ্ছে স্পেশাল মেজরিটি প্লাস 50% অফ দ্য স্টেট। তো মনে রাখবে স্পেশাল মেজরিটি এবং স্পেশাল মেজরিটি প্লাস 50% অফ স্টেট এই যে সংবিধান সংশোধনগুলো আছে একমাত্র এই সংবিধান সংশোধনে আর্টিকেল 368-এ যোগ করা হয়, কিন্তু যেগুলো সিম্পল মেজরিটির মাধ্যমে যেসব সংবিধান সংশোধন হয় সেগুলোকে আর্টিকেল 368-এ যোগ করা হয় না। সিম্পল মেজরিটির একটা যদি এক্সাম্পল বলি সেটা হচ্ছে তোমার কোনো রাজ্যের নাম পরিবর্তন, তার জন্য কিন্তু কোনো স্পেশাল মেজরিটি প্রয়োজন নেই। সিম্পল মেজরিটি কি,
সিম্পল মেজরিটি হচ্ছে তোমার যতজন ভোট দিচ্ছে, ঠিক আছে, এই সংসদে পার্লামেন্টে যতজন ভোট দিচ্ছে সেই ততজন ভোটের 50%+1 হলেই সেই বিলটা পাস হয়ে যায়, ঠিক আছে। 50%+1 মানে 100 জনের মধ্যে 51 জন যদি সেটার পক্ষে থাকে তাহলে সেই বিলটা পাস হয়ে যায়, এটা হচ্ছে সিম্পল মেজরিটি। আর স্পেশাল মেজরিটি কি? দেখো স্পেশাল মেজরিটি মানে হচ্ছে কি টোটাল যতজন মেম্বার আছে, ধরো যদি 100 জন মেম্বার থাকে, প্রথমত 100 জন মেম্বারের মধ্যে 50%+1 মানে তোমার 51 জনকে কি করতে হবে, 51 জনকে এটার পারমিশন বা এটাকে অনুমোদন করতে হবে। তারপর ধরো ওই 100 জনের মধ্যে 100 জনেই ভোট দিল, ঠিক আছে, বা তোমরা ধরো 100 জনের মধ্যে 80 জন ভোট দিল, ঠিক আছে, তাহলে এই 80 জন ভোটের 2/3 কিন্তু বিলটার পক্ষে পড়তে হবে, তবে যাই বিলটা পাস হবে। তাহলে কি টোটাল যতজন মেম্বার তার 50%+1 অনুমোদন দরকার, তার সাথে যতজন ভোট দিচ্ছে, 100 জনের মধ্যে 100 জন ভোট নাও দিতে পারে, যতজন ভোট দিচ্ছে তার 2/3 মানে হচ্ছে তোমার 66% ভোট কিন্তু বিলটার পক্ষে থাকতে হবে, তবেই বিলটা পাস হবে। তো এই যে প্রসেসের মাধ্যমে যে বিলটা পাস হয় তাকে বলা হচ্ছে স্পেশাল মেজরিটি। আর স্পেশাল মেজরিটি প্লাস 50% যে টোটাল স্টেট থাকে সেটাকে বলা হচ্ছে স্পেশাল মেজরিটি প্লাস স্টেট, ঠিক আছে। এই স্পেশাল মেজরিটি প্লাস স্টেটের একটা এক্সাম্পল হচ্ছে জিএসটি, ঠিক আছে। তোমরা জিএসটি তো এখন সবাই জানো। তো এই জিএসটির যে বর্ণনা সেটা আমরা 3 নম্বর যে মেথড সেটার থেকে পাই। জিএসটি আমাদের সংবিধানে যুক্ত করা হয়েছে তোমার 101তম যে সংবিধান সংশোধন 2016, ঠিক আছে, 101তম সংবিধান সংশোধন 2016-র মাধ্যমে কি যুক্ত করা হয়েছে, জিএসটিকে যুক্ত করা হয়েছে। বোঝা গেছে? এরপর দেখো পরবর্তী প্রশ্ন কি আছে, ভারতের সংবিধান অনুযায়ী পশু সম্পদ এবং পশুপালন ড্যাশ বিষয়ের অন্তর্ভুক্ত করা হয়েছে। তো আমাদের দেশের যে ক্ষমতা, আমাদের দেশের ক্ষমতা সংবিধানে 3টা ভাগে ভাগ করেছে, ঠিক আছে। কিছুটা ক্ষমতা দিয়েছে ইউনিয়ন বা কেন্দ্র সরকারকে, ঠিক আছে, কিছু ক্ষেত্রে ক্ষমতা দিয়েছে রাজ্য সরকারকে, আবার কিছু ক্ষেত্রে ক্ষমতা রেখেছে কনকারেন্ট লিস্টে, ঠিক আছে। কনকারেন্ট মানে কি সমবর্তী সূচি। সমবর্তী সূচি বলতে কি এমন একটা সূচি যেখানে কেন্দ্র সরকার এবং রাজ্য সরকার দুজন মিলে আইন তৈরি করবে। তো এখানে কি বলা হয়েছে, পশু সম্পদ এবং পশুপালন, এটা মনে রাখবে স্টেট লিস্ট বা রাষ্ট্র তালিকার মধ্যে রাখা হয়েছে। দেখো আমাদের যে সংবিধান তার টোটাল 12টা শিডিউল আছে, ঠিক আছে, 12টা কি আছে শিডিউল বা যেটাকে বাংলাতে বলে তফসিল। এই যে 12টা শিডিউল আছে তার মধ্যে যে 7 নম্বর শিডিউল, ঠিক আছে, সেখানেই এই ক্ষমতার যে বিভাজন সেটা নিয়ে আলোচনা করা হয়েছে, ক্ষমতার বিভাজন, ঠিক আছে, তা নিয়ে আলোচনা করা হয়েছে কোথায়, 7 নম্বর তফসিলে, ঠিক আছে। এখানে টোটাল কি বললাম 3 ভাগে ভাগ হয়েছে, একটা হচ্ছে ইউনিয়ন, একটা হচ্ছে স্টেট, আর একটা হচ্ছে তোমার কনকারেন্ট লিস্ট, ঠিক আছে। তো দেখো যখন সংবিধান তৈরি হয়, মূল সংবিধান যখন তৈরি হয় তখন আমাদের ইউনিয়ন বা কেন্দ্র সরকারের কাছে টোটাল 96টা বিষয় ছিল আইন তৈরি করার জন্য, এবং কেন্দ্র সরকারের কাছে ছিল 66টা বিষয়, এবং সমবর্তী সূচিতে ছিল 47টা বিষয়। এখন সেটা পরিবর্তন হয়েছে, ঠিক আছে, পরিবর্তন হয়ে এখন কি হয়েছে দেখো, এখন কেন্দ্র সরকারের কাছে টোটাল 100টা বিষয়ে আইন তৈরি করার অধিকার আছে, 100টা। রাজ্য সরকারের কাছে কিছু কমে এসেছে, 61টা হয়েছে, এবং কনকারেন্ট লিস্টেও কিছু পরিবর্তন হয়েছে, 47-এর জায়গায় 52টি হয়েছে, ঠিক আছে। এরপর দেখো কার কাছে কোন কোন বিষয়ে আইন তৈরি করার অধিকার আছে। একটা হচ্ছে তোমার ইউনিয়ন বা কেন্দ্র, একটা হচ্ছে তোমার স্টেট, আর একটা হচ্ছে তোমার সমবর্তী সূচি বা কনকারেন্ট লিস্ট। এই যে 3টা বিষয়, 3টা কার কার কাছে কি কি বিষয়ে আইন তৈরি করার অধিকার আছে তোমরা দেখে নাও একবার, ঠিক আছে। আমাদের যে বিদেশ নীতি, ঠিক আছে, বিদেশ নীতি, এই বিদেশ নীতির উপর যে কোনো নিয়ম বা যে কোনো আইন তৈরি করার বা যে কোনো পলিসি নেওয়ার অধিকার একমাত্র কেন্দ্র সরকারের আছে। তাছাড়া হচ্ছে আমাদের রেল বিভাগ,
ঠিক আছে, রেল বিভাগ, এই বিষয়েও আইন একমাত্র আমাদের কেন্দ্র সরকার করতে পারে। তাছাড়া ব্যাংকিং সিস্টেমেও কিন্তু একমাত্র কেন্দ্র সরকার করতে পারে। তাছাড়া আমাদের যে ডিফেন্সের ওপরেও কেন্দ্র সরকার, এবং আমাদের যে জনগণনা, এই কয়েকটা পয়েন্ট মনে রাখবে, জনগণনাও কিন্তু কেন্দ্র সরকার করে। তাহলে রাজ্যের কাছে কি কি বিষয় আছে? রাজ্যের কাছে রয়েছে তোমার একটা হচ্ছে পুলিশ। এই যে পুলিশ ব্যবস্থা, এটা পুরোপুরি হচ্ছে রাজ্য সরকার, এবং রাজ্য সরকার এটা একটা যে সদ্ব্যবহার করে সেটা তোমরা সকলেই জানো, ঠিক আছে। তাছাড়া হচ্ছে স্বাস্থ্য, এই স্বাস্থ্যের উপরও আইন তৈরি করা, নীতি তৈরি করা, সব কিছুই রাজ্য সরকারের কাছে আছে। এগ্রিকালচার বা চাষাবাদ কার কাছে আছে? এটাও আছে তোমার রাজ্য সরকারের কাছে। তাছাড়া তোমার ধরো যে জেল ব্যবস্থা, ঠিক আছে, এই জেলের যে কোনো আইন তৈরি করতে রাজ্য সরকার করতে পারে। তাহলে কনকারেন্ট লিস্টে কী কী আছে? সমবর্তী সূচি, মানে যেখানে ইউনিয়ন এবং স্টেট দুজন মিলে তৈরি করবে। যেমন হচ্ছে এডুকেশন বা শিক্ষা, এই শিক্ষা বিষয়ক যে কোনো নীতিকে তৈরি করবে সেটা হচ্ছে তোমার সমবর্তী সূচিতে আছে। পপুলেশন কন্ট্রোল, জনসংখ্যা যে কন্ট্রোল করা, ঠিক আছে, সেটা কে করবে? দুজন মিলেই করবে। তাছাড়া বনের সম্বন্ধে যে ফরেস্টের রুল, সেগুলোও কিন্তু দুজন মিলে করে। আরেকটা হচ্ছে জিএসটি কিন্তু কি কেন্দ্র সরকার এবং রাজ্য সরকার দুজন মিলেই বানায়, ঠিক আছে। এবং এই জিএসটির জন্য তোমরা দেখতে পাবে দু ধরনের জিএসটি হয়, একটা হচ্ছে এসজিএসটি আর একটা হচ্ছে সিজিএসটি। এসজিএসটি মানে হচ্ছে স্টেটের এস, আর সি মানে হচ্ছে সেন্টারের, ঠিক আছে। নেক্সট প্রশ্ন দেখো, দলবদল বিরোধী আইন কোন সংবিধান সংশোধনী আইনে পাস হয়েছিল? দলবদলটা তোমরা যারা রাজনীতির সাথে টুকটাক খবর রাখো তারা বুঝতে পারবে দলবদলটা কি। দেখো, উত্তরটা দেখার আগে ব্যাপারটা বুঝে নাও। ধরো এ একটা দল আর বি একটা দল, ঠিক আছে। এ দলের কোনো একটা ব্যক্তি, যার নাম ধরো দিলাম আর, ঠিক আছে, সে কি করলো? সে ধরো এই 2024 যে লোকসভা ভোট হয়েছে সে ভোটে দাঁড়ালো, এবং আর কি করলো? ভোটে জিতে গেল, ঠিক আছে, ভোটে জিতে গেল। এবং জিতে যাওয়ার পরে দেখলো যে আমি তো নিজে জিতে গেছি, কিন্তু সরকার গঠন করছে বি পার্টি। বা এমন হলো যে এদের ধরো 50% প্লাস 1 দরকার তো সরকার গঠন করার জন্য, আর 100 জনের মধ্যে ধরো এদের কাছে সিট রইল তোমার কতগুলো বলবো, 50টা, আর এদের কাছে রইল তোমার 48টা। তো এরা যদি সরকার গঠন করতে চায় তাহলে এদেরকে টোটাল আর 3 জন চায়, মানে এইখান থেকে 3 জন এই দলে যদি যায় তাহলে কিন্তু বি সরকার গঠন করতে পারবে। তখন বি কী করলো? কিছু টাকার লোভ দেখালো যে তোমাদের কিছু, মানে এই পার্টির কিছু মেম্বারকে, এই পার্টির কিছু এমপিকে কী করলো? টাকার লোভ দেখালো এবং নিজের দলে নিয়ে আসতে চাইলো। ঠিক সেরকমভাবে 3 জন আর এস আর টি, ধরো এই 3 জন ব্যক্তি টাকার লোভ পেয়ে কী করলো? এই বি দলে যুক্ত হয়ে গেল এবং বি দল সরকার গঠন করলো। তখন এ দলের যে মেম্বাররা আছে তারা কিন্তু এই আর এস টি, এই 3 জন ব্যক্তির ওপর দলবদলের অভিযোগ আনতে পারে এবং এদের সদস্যতা পদ নষ্ট করতে পারে। এটা হয় কিন্তু, ঠিক আছে। কিন্তু ধরো এই এ পার্টির মোটামুটি 2/3 লোক বা 66% যে মেম্বার আছে তারা সকলেই বি পার্টিতে যুক্ত হয়ে যাচ্ছে। তার মানেটা কি? তার মানে এই এ পার্টিটার মধ্যে কিছু খামতি আছে, যার কারণে সবাই বি পার্টিতে চলে যাচ্ছে। তখন কিন্তু দলবদল লাগবে না, কিন্তু যদি 1-2 করে যায় তখন কিন্তু দলবদল লাগবে, ঠিক আছে। এটার থেকে প্রশ্ন তোমাদের অবশ্যই আসবে না পরীক্ষায়, কিন্তু ব্যাপারটা একটু বুঝিয়ে দেওয়ার জন্য বললাম, ঠিক আছে। এরপর প্রশ্নে আসো যে দলবদল কোন সংবিধান সংশোধনী আইনের মধ্যে যুক্ত করা হয়েছে, ঠিক আছে। তো দেখো 41তম নাকি 46তম নাকি 48তম নাকি 52তম। তো মনে রাখবে যে 52তম সংবিধান সংশোধন আছে না 1985 সালের, সেই 52তম সংবিধান সংশোধনের মাধ্যমেই কিন্তু দল বদল বা অ্যান্টি ডিফেকশন লটা এসেছে। এই দলবদল বিরোধী আইনটা তোমার 10 নম্বর যে সংবিধান 10 নম্বর যে শিডিউল আছে, ঠিক আছে, 10 নম্বর শিডিউল সেইখানে কিন্তু রাখা হয়েছে, ঠিক আছে, 10 নম্বর শিডিউলে রাখা হয়েছে এবং এটি 52তম সংবিধান সংশোধন 1985-এর মাধ্যমে যুক্ত করা হয়েছে।
এরপর দেখো এখানে কিছু সংবিধান সংশোধন কয়েকটা আছে যেগুলো আমাদেরকে জানতে হবে, মানে জেনে রাখাটা খুব গুরুত্বপূর্ণ, পরীক্ষায় আসে। একটা হচ্ছে 42তম সংবিধান সংশোধন 1976। এই যে সংবিধান সংশোধন এটাকে বলা হয় মিনি কনস্টিটিউশন। কি বলা হয়? মিনি কনস্টিটিউশন বা ছোট সংবিধান। কেন বলা হয় জানো? কারণ এই একটা মাত্র সংবিধান সংশোধনের মাধ্যমে আমাদের টোটাল 9টা আর্টিকেল যুক্ত হয়েছে। 9টা আর্টিকেল যুক্ত হয়েছে আমাদের সংবিধানে এই একটা সংবিধান সংশোধন করে। প্রথমত যেটা যুক্ত হয়েছে সেটা হচ্ছে তোমার আমাদের যে ভাগ 4, ঠিক আছে, ভাগ 4A আর্টিকেল নাম্বার 51A কি হয়েছে? ফান্ডামেন্টাল ডিউটি 42তম সংবিধান সংশোধনের মাধ্যমে যুক্ত হয়েছে। তাছাড়া কি আমাদের ভাগ 14A যুক্ত হয়েছে এবং এখানে দুটো আর্টিকেল যুক্ত হয়েছে। একটা হচ্ছে আর্টিকেল 323A আর একটা হচ্ছে আর্টিকেল 323B ট্রিবিউনালস, ঠিক আছে, যুক্ত হয়েছে। এছাড়া কি আমাদের যে প্রিএমবেল বা প্রস্তাবনা সেখানেও 3টে শব্দ যুক্ত হয়েছে। 3টে শব্দ কি কি? 3টে শব্দ যেগুলো যুক্ত হয়েছে, একটা হচ্ছে সমাজবাদ, একটা হচ্ছে পন্থ নিরপেক্ষতা, আর একটা হচ্ছে অখণ্ডতা, ঠিক আছে। এই 3টা জিনিস আমার 3টা যে শব্দ এটা কিন্তু প্রিএমবেলে যুক্ত হয়েছে এবং এখনো পর্যন্ত আমাদের যে প্রস্তাবনা আছে সেখানে একবারই সংবিধান সংশোধন হয়েছে এবং সেটা হচ্ছে 42তম সংবিধান সংশোধন। তাছাড়া এখানে আরও দুটো গুরুত্বপূর্ণ আর্টিকেল যুক্ত হয়েছে যেটা এই সাইডে আমি লিখছি। একটা হচ্ছে আর্টিকেল নাম্বার 39A। এখানে কি আছে? ফ্রি লিগ্যাল এড, ঠিক আছে। তার মানে কি? বিনামূল্যে আইনি সহায়তা, যেটা আমাদের তোমার যে ভাগ 4 আছে সেখানে আছে, ঠিক আছে। আর্টিকেল 39A যুক্ত হয়েছে এবং আরও একটি গুরুত্বপূর্ণ আর্টিকেল যুক্ত হয়েছে, আর্টিকেল নাম্বার 48A, ঠিক আছে। এখানে কি বলা হয়েছে? এনভায়রনমেন্ট প্রোটেকশন, আমাদের যে প্রকৃতি সেই প্রকৃতিকে রক্ষা করার আইন সেটাও যুক্ত হয়েছে 42তম সংবিধান সংশোধনের মাধ্যমে। চলো এরপর আরও একটা সংবিধান সংশোধন, সেটা হচ্ছে 44তম সংবিধান সংশোধন। এই 44তম সংবিধান সংশোধনের মধ্যে আমাদের আর্টিকেল নাম্বার 352 সেখানে কিছু পরিবর্তন করা হয়েছে। আর্টিকেল নাম্বার 352টা কী আছে আমাদের? ন্যাশনাল এমার্জেন্সি, ঠিক আছে, ন্যাশনাল এমার্জেন্সির মধ্যে কিছু পরিবর্তন করা হয়েছে। দেখো আর্টিকেল 352তে ন্যাশনাল এমার্জেন্সি নিয়ে তো আলোচনা করা হয়েছে, কিন্তু এই সংবিধান সংশোধনের পূর্বে আমাদের দেশে যদি ন্যাশনাল এমার্জেন্সি বা রাষ্ট্রীয় যে এমার্জেন্সি সেটা যদি লাগাতে হতো, তার জন্য কি প্রয়োজন ছিল? শুধুমাত্র আমাদের দেশের যদি আন্তরিক কোনো সমস্যা দেখা দিত, দেশের আন্তরিক অশান্তির এই কারণেও কিন্তু আগে এমার্জেন্সি লাগানো যেত, যেটা ইন্দিরা গান্ধীর সময় হয়েছে। কিন্তু পরবর্তী ক্ষেত্রে সংবিধান সংশোধনের মাধ্যমে 44তম সংবিধান সংশোধনের মাধ্যমে সেই আন্তরিক অশান্তির পরিবর্তে কি রাখা হয়েছে? দেশের অভ্যন্তরে, ঠিক আছে। এই জায়গাটা একটু মনে রাখবে, এটা খুব গুরুত্বপূর্ণ, ক্রিটিক্যাল একটা পয়েন্ট, ঠিক আছে। দেশের অভ্যন্তরে সশস্ত্র বিদ্রোহ, তার মানে কি? অস্ত্র নিয়ে যদি কোনো বিদ্রোহ হয় দেশের ভিতর, তখনই কিন্তু একমাত্র ন্যাশনাল এমার্জেন্সি লাগানো যাবে। তাছাড়া বিদেশি আক্রমণ, ঠিক আছে। এই দুটো বিষয়ে কিন্তু ন্যাশনাল এমার্জেন্সি লাগানো যায়। এবং এর সাথে আরও কি করেছে? যে ক্যাবিনেট আছে, ঠিক আছে, প্রধানমন্ত্রীর যে ক্যাবিনেট আছে, মন্ত্রী পরিষদ, তাদের লিখিত অনুমোদন চায়। সংবিধান অনুযায়ী কি বলছে? লিখিত অনুমোদন চায় কিসের জন্য? ন্যাশনাল এমার্জেন্সি লাগানোর জন্য, ঠিক আছে। এরপর চলো নেক্সট প্রশ্ন, নিচের কোন রাজ্য ভুটান থেকে নেপালকে আলাদা করে?
বিহার, সিকিম, উড়িষ্যা নাকি আসাম? তো যদি ম্যাপটা দেখো তাহলে বুঝতে পারবে। কি বলেছে, নেপাল আর ভুটানকে কোন রাজ্য আলাদা করছে? কোন রাজ্য আলাদা করে? সিকিম আলাদা করে। তাহলে কে করছে? সিকিম আলাদা করে, ঠিক আছে, সিকিম। এরপর দেখো এখান থেকে মানে কীরকম প্রশ্ন আসে তোমরা যদি দেখো, ধরো প্রশ্ন করলো যে নিচের কোন রাজ্যটি মায়ানমারের সাথে কোনো সীমানা তৈরি করে না? একটা অপশান দেবে অরুণাচল প্রদেশ, ঠিক আছে, হয়তো আরও একটা অপশান দিল নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম এবং তার সাথে দিয়ে দিল তোমার মেঘালয়। তো মনে রাখবে মেঘালয় দেখো কিন্তু মায়ানমারের সাথে সীমানা তৈরি করছে না। তো এই ধরনের প্রশ্নগুলো এখানে আসে, ঠিক আছে। নেক্সট দেখো কি, ভারতের কোন শহর প্রাচ্যের অ্যাথেন্স নামে পরিচিত? প্রাচ্যের অ্যাথেন্স নামে কে পরিচিত? ঠিক আছে, প্রাচ্যের অ্যাথেন্স নামে কে পরিচিত? এলাহাবাদ, পাটনা, মাদুরাই এবং কোচি। তো প্রাচ্যের অ্যাথেন্স নামে পরিচিত হচ্ছে মাদুরাই শহর, ঠিক আছে। প্রাচ্যের অ্যাথেন্স নামে পরিচিত হচ্ছে মাদুরাই, তামিলনাড়ুতে অবস্থিত এই শহরটি, ঠিক আছে। কেন প্রাচ্যের অ্যাথেন্স বলা হয়? দেখো অ্যাথেন্সে একটা জায়গা আছে, একটা কি বলবো তোমার মনুমেন্ট আছে, যেটাকে বলা হচ্ছে গ্রিক প্যান্থিয়ন। কি বলা হয়? গ্রিক প্যান্থিয়ন। গ্রিক প্যান্থিয়ন এই জিনিসটা হচ্ছে কি, এমন একটা জিনিস, তুমি অ্যাথেন্সের যে কোনো শহরে যাও, অ্যাথেন্সের যে শহর সেখানে যাও এবং তুমি যে কোনো কোণার থেকে যদি দেখো, এই গ্রিক প্যান্থিয়নের যে শীর্ষ বা চূড়া যেটা আছে সেটা কিন্তু সব জায়গা থেকে দেখতে পাওয়া যায়। ঠিক সেরকমভাবে মাদুরাইয়ে একটা মন্দির আছে, ঠিক আছে, মাদুরাইয়ে একটা মন্দির আছে, মীনাক্ষী মন্দিরটার নাম হচ্ছে তোমার মীনাক্ষী সুন্দরেশ্বর মন্দির। মীনাক্ষী সুন্দরেশ্বর মন্দির, ঠিক আছে। তো তুমি যদি মাদুরাই যাও কোনো দিন তামিলনাড়ুর, তো সেখানে যদি তোমরা এই মাদুরাই শহরের যে কোনো কোনায় যাও, তোমরা কিন্তু এই মন্দিরটার যে চূড়া, ঠিক আছে, মীনাক্ষী সুন্দরেশ্বর মন্দির, তার চূড়াটা তোমরা সব জায়গার থেকেই দেখতে পাবে। তার জন্য মাদুরাইকে কি বলা হয়? মাদুরাইকে বলা হয় যে প্রাচ্যের অ্যাথেন্স। এরপর দেখো কিছু গুরুত্বপূর্ণ শহর আছে যেগুলো বিভিন্ন নামে পরিচিত, যেমন হচ্ছে ধরো জয়পুর। জয়পুরকে আমরা কী নামে চিনি? পিঙ্ক সিটি নামে চিনি, ঠিক আছে। উদয়পুর, রাজস্থানের উদয়পুর আমরা সিটি অফ লেকস বা হোয়াইট সিটি নামে চিনি। আহমেদাবাদ, গুজরাটের আহমেদাবাদকে আমরা কী কী নামে চিনি? ম্যানচেস্টার অফ ইন্ডিয়া, তাছাড়া কি বোস্টন অফ ইন্ডিয়া এবং ইন্ডিয়াস ফার্স্ট ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। পুনেকে কি বলা হয়? ডেক্কান কুইন বা দক্ষিণ ভারতের রানী বলা হয়। দক্ষিণ ভারতের রানী কাকে বলা হয়? পুনেকে। তাছাড়া কর্ণাটকের একটা শহর আছে কর্গ, যেটাকে কি বলা হয়? ভারতের স্কটল্যান্ড বলা হয়, স্কটল্যান্ড অফ ইন্ডিয়া। আর একটা হচ্ছে ত্রিভেন্দ্রম, ঠিক আছে, যেটাকে বলা হয় তিরুবনন্তপুরম, ঠিক আছে, কেরালার তিরুবনন্তপুরম, এটাকে বলা হচ্ছে ভেনিস অফ ইস্ট, পূর্বের ভেনিস বলা হয়। এবং শিলংকে বলা হয় তোমার স্কটল্যান্ড অফ ইস্ট, পূর্বের স্কটল্যান্ড, ঠিক আছে। এরপর দেখো পরবর্তী প্রশ্ন, 2011 সালের আদমশুমারি তথ্য অনুযায়ী নিচের কোন বিবৃতিটি ভুল? বিহারের সাক্ষরতার হার সবচেয়ে কম, নাকি শিক্ষিতদের মধ্যে পুরুষের সংখ্যা নারীর চেয়ে বেশি, কেরালায় সাক্ষরতার হার সবচেয়ে বেশি, সামগ্রিক শিক্ষার হার বেড়েছে? তো দেখো বিহারের সাক্ষরতার হার সবচেয়ে কম ভারতবর্ষের, এটা কিন্তু সত্য। শিক্ষিতদের মধ্যে পুরুষের সংখ্যা নারীদের চেয়ে বেশি, এটাও সত্য। সাক্ষরতার হার বেড়েছে, এটা সত্য। কেরালার সাক্ষরতার হার সবচেয়ে বেশি, তোমরা জানো 99%, ঠিক আছে। এবং সামগ্রিক শিক্ষার হার সেটাও বেড়েছে 2001-এর তুলনায় 2011-র যে জনগণনা সেখানে দেখা গেছে বেশি শিক্ষিত মানুষ আছে। আরেকটা হচ্ছে অল আর কারেক্ট, প্রত্যেকেই ঠিক। তাহলে কি এখানে প্রত্যেকটা যে তথ্য সবগুলোই ঠিক। এরপর দেখো সেন্সাস থেকে আরও কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আসে। তো তোমরা কি করবে জানো, আমার এই ইউটিউব চ্যানেলে তোমরা প্লেলিস্টে যাবে, সেখানে দেখবে সেন্সাসের একটা আলাদা করে ক্লাস করানো আছে, সেটা কিন্তু করে নেবে, ঠিক আছে। এরপর দেখো নিম্নলিখিতদের মধ্যে কে হিন্দুস্তান রিপাবলিক অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা ছিলেন? রামপ্রসাদ বিসমিল, লালা লাজপত রায়, সূর্য সেন নাকি যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়? তো দেখো হিন্দুস্তান রিপাবলিক অ্যাসোসিয়েশন, ঠিক আছে, হিন্দুস্তান রিপাবলিক অ্যাসোসিয়েশন, এটির প্রতিষ্ঠা হয়েছিল তোমার 1924 সালে। কবে হয়েছে? 1924 সালে। কোথায় করা হয়েছিল? কানপুরে করা হয়েছে, ঠিক আছে।
এটির সংস্থাপক কে কে ছিল? একটা হচ্ছে শচীন্দ্রনাথ সান্যাল, একটা নাম হচ্ছে শচীন্দ্রনাথ সান্যাল, শচীন্দ্রনাথ সান্যাল। তার সাথে আর কে আছে? রামপ্রসাদ বিসমিল, রামপ্রসাদ বিসমিল এবং যোগেশচন্দ্র চট্টোপাধ্যায়, যোগেশচন্দ্র চট্টোপাধ্যায়। এই তিনজন মিলেই এই যে আছে না হিন্দুস্তান রিপাবলিক অ্যাসোসিয়েশন, এটির স্থাপনা করেছিল। ঠিক আছে, তাহলে কে? রামপ্রসাদ বিসমিল। এরপর দেখো যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়, তিনি কি নামে পরিচিত? বাঘা যতীন নামে পরিচিত। ঠিক আছে, বাঘা যতীন। দেবের সিনেমাটা আশা করি তোমরা সকলে দেখেছো, বাঘা যতীন, যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়। এরপর দেখো হিন্দুস্তান রিপাবলিক অ্যাসোসিয়েশনের মতোই আরও একটি সংস্থা ছিল, হিন্দুস্তান সোশ্যালিস্ট রিপাবলিকান অ্যাসোসিয়েশন। কি? হিন্দুস্তান সোশ্যালিস্ট, হিন্দুস্তান সোশ্যালিস্ট রিপাবলিকান অ্যাসোসিয়েশন, রিপাবলিকান অ্যাসোসিয়েশন বা আর্মি। ঠিক আছে, তো এটির স্থাপনা হয় তোমার 1928 সালে, 1928 সালে এটির স্থাপনা হয়। 1928 কোথায় হয়েছিল? দিল্লিতে, দিল্লিতে হয়েছে। এবং এটি সংস্থাপককে চন্দ্রশেখর আজাদ, চন্দ্রশেখর আজাদ। ঠিক আছে, এরপর দেখো এখানে একটা নাম ছিল লালা লাজপত রায়। লালা লাজপত রায় কি নামে পরিচিত? পাঞ্জাব কেশরী, লালা লাজপত রায়, খুব গুরুত্বপূর্ণ একটা নাম। ঠিক আছে, তিনি কি নামে পরিচিত? পাঞ্জাব কেশরী। এবং তিনি এই বর্তমান যে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক আছে না, পিএনবি যেটাকে বলি, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, সেই পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের ফাউন্ডার কে ছিল? লালা লাজপত রায়। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন দেখো নিম্নলিখিত ভারতীয় বিপ্লবীদের মধ্যে কে 1917 সালে মেক্সিকোতে, ঠিক আছে কোথায়? মেক্সিকোতে কি করেছিল? কমিউনিস্ট পার্টির প্রতিষ্ঠা করেছিল, কমিউনিস্ট পার্টি। এস এ ডাঙ্গে, এম এন রায়, মোহাম্মদ আলী এবং এস বি ঘাটে। তো মনে রাখবে মেক্সিকোতে যে কমিউনিস্ট পার্টি, সেটা 1917 সালে এম এন রায় করেছিল। কে করেছিল? এম এন রায়। দেখো বিদেশে বেশ কিছু সংস্থা গড়ে উঠেছিল আমাদের যে স্বাধীনতা, সেই স্বাধীনতা সংগ্রামকে কেন্দ্র করে। তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ সংস্থা হচ্ছে গদর পার্টি। এটা পরীক্ষাতে তোমরা প্রায় পাবে। ঠিক আছে, গদর পার্টি, গদর পার্টি। দেখো এই যে পার্টিটা আছে, এটা তোমার 1913 সালে, ঠিক আছে 1913 সালে সান ফ্রান্সিসকোতে, সান ফ্রান্সিসকোতে স্থাপনা করা হয়েছিল। এবং এটি স্থাপনা কে করেছিল? লালা হরদয়াল। ঠিক আছে, তিনি এটি স্থাপনা করেন 1913 সালে। এবং এরপর দেখো ঠিক এরকমই আরও একটা সংস্থা ছিল, সেটা হচ্ছে অভিনব ভারত। অভিনব ভারত, ঠিক আছে, এটির স্থাপনা হয়েছিল তোমার 1906 সালে, 1906 সালে। এবং এটি স্থাপনা হয়েছিল কোথায়? লন্ডনে। ঠিক আছে, অভিনব ভারত কোথায়? লন্ডনে। কে স্থাপনা করেছিল? বিডি সাভারকার বা বিনায়ক দামোদর সাভারকার। ঠিক আছে, এরকম আরও একটা সংস্থা যেটা গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লিগ, ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লিগ। ঠিক আছে, এটির স্থাপনা হয়েছিল তোমার 1914 সালে। কোথায় করা হয়েছিল? জার্মানি, বার্লিন, জার্মানি। ঠিক আছে, এবং এটি স্থাপনা কে করেছিল? লালা হরদয়াল আর বীরেন্দ্রনাথ চট্টোপাধ্যায়। ঠিক আছে, তো এই তিনটা সংস্থা খুব গুরুত্বপূর্ণ। তার মধ্যে গদর পার্টি হচ্ছে খুব গুরুত্বপূর্ণ, এসএসসির সবথেকে প্রিয় প্রশ্ন। গদর পার্টি কবে, কে, কোথায় স্থাপনা করেছিল? ঠিক আছে, এরপর দেখো নিচের কোনটি মাড়ির রক্তপাত রোধ করে?
অ্যাসকর্বিক অ্যাসিড, ভিটামিন বি, নিকোটিনামাইড নাকি থাইমিন? প্রশ্নটা খুবই সহজ প্রশ্ন কিন্তু ঘুরিয়ে করা হয়েছে। অ্যাসকর্বিক অ্যাসিড, ভিটামিন বি, নিকোটিনামাইড নাকি থাইমিন? দেখো অ্যাসকর্বিক যে অ্যাসিড যেটাকে বলা হচ্ছে সেটাই হচ্ছে ভিটামিন সি। ভিটামিন সি এর যদি রাসায়নিক নামটা দেখো সেটা হচ্ছে অ্যাসকর্বিক অ্যাসিড, ঠিক আছে। এবং ভিটামিন সি এর একটা অভাবে একটা রোগ হয়, ঠিক আছে, ভিটামিন সি এর অভাবে একটা রোগ হয়, সেই রোগটাকে বলা হচ্ছে স্কারভি। এবং এই রোগে কি হয়, দাঁতের যে মাড়ি থাকে সেখান থেকে রক্তক্ষরণ হয়। তাহলে রক্তপাত রোধ করতে গেলে কি চাই, আমাদের শরীরে প্রচুর পরিমাণে ভিটামিন সি প্রয়োজন। তাহলে কি রোধ কে করতে পারবে, অ্যাসকর্বিক অ্যাসিড। তো দেখো আমাদের যে ভিটামিন, ঠিক আছে, ভিটামিন দুভাগে ভাগ করা হয়, ভিটামিনকে দুভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে কি জলে দ্রব্য, ওয়াটার সলিউবল, আর একটা হচ্ছে লিপিডে দ্রব্য। মানে কিছু কিছু ভিটামিন আছে যেগুলো জলের সাথে মিশে যায়, আর কিছু কিছু ভিটামিন আছে যেগুলো লিপিডের সাথে মিশে। তো জলের সাথে যে ভিটামিনগুলো মিশে সেটা হচ্ছে ভিটামিন বি এবং ভিটামিন সি, এবং লিপিডের সাথে যেগুলো মিশে এ, ডি, ই, কে, এই চারটা ভিটামিন কিসের সাথে মিশে, লিপিডের সাথে, ঠিক আছে। এ, ডি, ই, কে, এই চারটা ভিটামিন কিসের সাথে, লিপিডের সাথে মিশে। তো ভিটামিন সি নিয়ে তো তোমাদেরকে বলেছি। এরপর দেখো ভিটামিন বিটা খুব গুরুত্বপূর্ণ, ঠিক আছে। ভিটামিন বি, এই ভিটামিন বি এর কতকগুলো ভাগ আছে, ঠিক আছে, একটা ভাগ নয়, ঠিক আছে, অনেকগুলো ভাগ আছে। একটা হচ্ছে ভিটামিন বি1, তাছাড়া কি আছে ভিটামিন বি2, বি3, বি5, বি6, বি7, বি9 আর সর্বশেষ বি12, ঠিক আছে। 8টা ভাগ আছে ভিটামিন বি এর। তো ভিটামিন বি1 যেটার রাসায়নিক নাম হচ্ছে থাইমিন, ঠিক আছে। এই ভিটামিন বি1 অভাবে একটা রোগ হয় যেটাকে বলা হচ্ছে বেরি রোগ। বেরি রোগ কিসের মাধ্যমে হয়, ভিটামিন বি1 অভাবে। ভিটামিন বি2 এর রাসায়নিক নাম হচ্ছে রাইবোফ্লেভিন। ভিটামিন বি3 রাসায়নিক নাম হচ্ছে নিয়াসিন, ঠিক আছে। এবং ভিটামিন বি3 অভাবে একটি রোগ হয় সেটাকে বলা হয় পেলেগ্রা। ভিটামিন বি3 অভাবে পেলেগ্রা রোগ হয়। ভিটামিন বি5 প্যান্টোথেনিক অ্যাসিড, ঠিক আছে। ভিটামিন বি6 পাইরিডক্সিন, ভিটামিন বি7 বায়োটিন, ভিটামিন বি9 ফলিক অ্যাসিড। ভিটামিন বি9 এর রাসায়নিক নাম ফলিক অ্যাসিড। এবং এই ভিটামিন বি9 অভাবে কী রোগ হয়, অ্যানিমিয়া। অ্যানিমিয়া রোগ কিসের মাধ্যমে হয়, ভিটামিন বি9 অভাবে। এবং ভিটামিন বি12 যার রাসায়নিক নাম হচ্ছে সাইনোকোবালামিন, ঠিক আছে। রাসায়নিক নামটা খুব গুরুত্বপূর্ণ, সাইনোকোবালামিন। দেখো নিচের কোন মানব গ্রন্থি ইনসুলিন উৎপন্ন করে, প্লীহা, লিভার, অগ্নাশয় নাকি পিটুইটারি? তো এটা সকলে আশা করি জানো যে ইনসুলিন ক্ষরণ হয় তোমার অগ্নাশয় থেকে, ঠিক আছে। অগ্নাশয়ের টোটাল তিন ধরনের কোষ হয়, একটা হচ্ছে আলফা কোষ, বিটা কোষ আর একটা হচ্ছে গামা কোষ। তো এই যে আলফা কোষ আছে, এই আলফা কোষ থেকে একটা হরমোন ক্ষরিত হয় যেটাকে বলা হচ্ছে গ্লুকাগন, ঠিক আছে। কি বলা হয়, গ্লুকাগন। বিটা কোষ থেকে ইনসুলিন, এবং গামা কোষ থেকে সোমাটোস্ট্যাটিন। কি, সোমাটোস্ট্যাটিন, এই স্ট্যাটিন, ঠিক আছে, এই হরমোনগুলো ক্ষরণ হয়। ইনসুলিনের কাজটা কি, ইনসুলিনের কাজ হচ্ছে আমাদের রক্তের মধ্যে গ্লুকোজের পরিমাণটাকে কন্ট্রোল করা। আর গ্লুকাগন কি করে, আমাদের শরীরে গ্লুকোজ উৎপন্ন করে, রক্তে গ্লুকোজ উৎপন্ন করে, ঠিক আছে। তো যদি আমাদের শরীরে গ্লুকাগন বেশি পরিমাণে তৈরি হয়, ইনসুলিনের জায়গায় গ্লুকাগন, তখন কি হয়, ইনসুলিন এসে করে সে এক্সট্রা যে গ্লুকোজ আছে তাকে কন্ট্রোল করে। কিন্তু কারো শরীরে যদি ইনসুলিনের ক্ষরণটা কম হয়ে যায় তখন কি হয়, তখন তার একটা রোগ দেখা যায় যেটাকে বলি মধুমেহ বা ডায়াবেটিস, বা আমরা যেটাকে পাতি কথায় বলি সুগার, ঠিক আছে, মধুমেহ, এই রোগটা হয়। এবং তখন তাকে কি করতে হয়, বাইরের থেকে ইনসুলিন দিতে হয় যাতে শরীরে গ্লুকোজের পরিমাণটা কন্ট্রোল হয়।
বোঝা গেছে। এরপর দেখো এখানে একটা অপশান আছে পিটুইটারি গ্রন্থি, পিটুইটারি গ্ল্যান্ড। এই যে পিটুইটারি গ্রন্থি আছে একে বলা হচ্ছে মাস্টার গ্ল্যান্ড। কেন বলা হয় জানো? আমাদের শরীরে যতগুলো গ্রন্থি আছে সব গ্রন্থিকে কন্ট্রোল করে কে? পিটুইটারি গ্রন্থি। এবং পিটুইটারি গ্রন্থিকে কন্ট্রোল করে কে জানো? হাইপোথ্যালামাস। কে করে? হাইপোথ্যালামাস। তার জন্য হাইপোথ্যালামাসকে কি বলা হয়? হাইপোথ্যালামাসকে তোমার বলা হয় মাস্টার অফ মাস্টার গ্ল্যান্ড, মাস্টার অফ মাস্টার গ্ল্যান্ড। যেমন বাড়িতে কি করে? বাবা সবাইকে কন্ট্রোল করে এবং বাবাকে কন্ট্রোল করে কে? মা। তাহলে মা হচ্ছে হাইপোথ্যালামাস এবং বাবা হচ্ছে পিটুইটারি। ঠিক আছে। তো দেখো আজকের যে ক্লাস ছিল সেখানে তোমাদের সাথে বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আলোচনা করেছি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি না বুঝতে পারো তাহলে কমেন্ট করবে, বা অন্য কোনো ডাউট থাকলে সেটা অবশ্যই কমেন্ট করবে। তোমাদের ফিডব্যাকটা খুব গুরুত্বপূর্ণ। ঠিক আছে। তো এখানেই শেষ করছি। ধন্যবাদ। জয় হিন্দ। বন্দে মাতরম।